আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি ক্লাস 6-এর দেখো পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি মডেল সেট কোশ্চিন পেপার নিয়ে এসেছি এবং তার উত্তরও আলোচনা করব আমি। তোমাদের জানো তৃতীয় পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 70 নম্বর এবং সময় কত থাকে 2 ঘন্টা 30 মিনিট। এবারে সিলেবাস এবং নম্বর বিভাজনটা দেখে নাও। সূচিপত্রের মধ্যে এই দেখো সাধারণ যন্ত্রসমূহ, জীব বৈচিত্র্যতা, শ্রেণীবিভাগ, কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান, আচার আচরণ, বজ্র পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, মাপযোগ, পরিমাপ, বল শক্তির প্রাথমিক ধারণা, এই চ্যাপ্টারগুলি তোমাদের পরীক্ষা হবে। নম্বর বিভাজনটা দেখো আমি সিলেবাস অনুযায়ী নম্বর বিভাজনটা দিয়েছি। এবার বিভিন্ন স্কুল এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন তারা সেট করতে পারে নিজেদের ইচ্ছা মতো, সুতরাং সেগুলো ধরলে তোমাদের চলবে না। তাহলে প্রথমে দেখো এই যে এমসিকিউ বা ভিএসএ অতি সংক্ষিপ্ত মানে শূন্যস্থান, সত্য মিথ্যা, এমসিকিউ এগুলো মিলে কত 21 আর 14 35, আর 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 14 আর 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 21, মোট হচ্ছে 70 নম্বরের প্রশ্ন তোমাদের এবারে হবে, তোমরা নিশ্চয়ই জানো। এবার দেখো আমরা এই ধরো মডেল সেট একটি কোশ্চিন পেপার আলোচনা করছি বা অনেক চ্যানেল এইভাবে আলোচনা করবে, কিন্তু সর্বপ্রথম তোমাদের লক্ষ্য রাখতে হবে ক্লাসের মাস্টারমশাইরা কোন প্রশ্নগুলিকে গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন বা ক্লাসের মধ্যে বলছেন, এগুলো দেখে রাখবি, সেগুলোই তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে প্রথমেই দেখো আমি প্রথমেই একের দাগে নিয়ে এসেছি, সঠিক উত্তরটি বেছে লেখো। দাঁড়িপাল্লা যে শ্রেণীর লিভার তা হলো প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণী। তাহলে উত্তর হবে একেরটা প্রথম শ্রেণী। সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারবো। তাহলে প্রথম শ্রেণী। তারপরে দেখো তড়িৎ পরিবহনকারী অধাতু হলো গ্রাফাইট, ব্রোমিন, অক্সিজেন। তাহলে তড়িৎ পরিবহনকারী হলো গ্রাফাইট। তারপরে দেখো বাতাসের যে উপাদানটি সবচেয়ে বেশি থাকে তা হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। আমরা সবাই জানি বাতাসে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন। তারপরে দেখো টিকটিকি যে পর্বের প্রাণী, স্তন্যপায়ী, অঙ্গুরিমাল, সরীসৃপ। টিকটিকি হচ্ছে সরীসৃপ। তারপরে দেখো ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতিকে বলে রিডিউস, রিসাইকেল, রিকভার। তাহলে কি বলা হয় না রিসাইকেল। তারপরে দেখো একটি লব্ধ রাশি হলো দৈর্ঘ্য, ভর, ঘনত্ব। লব্ধ রাশি মানে নিশ্চয়ই তোমরা জানো মৌলিক রাশি, লব্ধ রাশি, সেগুলো ভালো করে দেখে রাখবে, এখান থেকে অনেক প্রশ্ন আসবে তোমাদের। তাহলে একটি লব্ধ রাশি হচ্ছে ঘনত্ব। তাহলে 3-এরটা ঘনত্ব। তারপরে দেখো যে গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, অক্সিজেন। তাহলে উত্তরটি হবে অক্সিজেন কত আছে, একে আছে, তাহলে একে হচ্ছে অক্সিজেন। তারপরে দেখো প্রদত্ত কোন উদ্ভিদে মূল, কাণ্ড, পাতা থাকে না, আম গাছ, পান গাছ, শ্যাওলা। তাহলে উত্তর হবে শ্যাওলা। তারপরে দেখো প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়, লোহা, নিকেল, কাঠ। তাহলে উত্তর হবে কাঠ, কারণ লোহা এবং নিকেল হচ্ছে চৌম্বক পদার্থ। তারপরে দেখো একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো কয়লা, পেট্রোলিয়াম। সৌরশক্তি নবীকরণ মানে জানো পুনর্বার ব্যবহার করা যায় আবার সৌরশক্তি। এবারে দেখো একটি নরম ধাতু হলো সোনা আছে, লোহা আছে, সোডিয়াম আছে। সোডিয়াম একটি নরম ধাতু, সোডিয়াম। কলকারখানা থেকে নির্গত তরল বজ্র পদার্থে থাকে লোহা, ক্যাডমিয়াম, নিকেল। তাহলে 2-এরটা হবে ক্যাডমিয়াম। তারপরে দেখো ধান গাছ যে জাতীয় উদ্ভিদ, বৃক্ষ, গুল্ম, বিরুৎ। তাহলে ধান গাছ হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। ঢেঁকি শাক এক প্রকার উদ্ভিদ হলো
মদ জাতীয়, ফান জাতীয়, শৈবাল, তাহলে ফান জাতীয় উদ্ভিদ হচ্ছে ফান জাতীয়। তারপরে দেখো নিচের বাক্যগুলি ভুল না ঠিক উত্তর দাও। পাইয়ের মান 3.14, এটা ঠিক। একবীজপত্রী গাছের পাতায় জালকাকার শিরাবিন্যাস দেখা যায়, এটা ভুল। একবীজপত্রীতে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। জলের রেশম হলো এক ধরনের শ্যাওলা, এটা ঠিক। ভূমি ও নততলের মাঝের কোণ যত বেশি হবে নততলের সুবিধা তত বেশি হবে না, নততলের অসুবিধা হবে তখন। যত কোণের মান কমবে, কোণের মান যত কমবে নততল তত ঢালু হবে, তত বেশি হবে, তাহলে এটা ভুল। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বজ্র পদার্থ মাছের আঁশ, এটাও ভুল। প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়, এটা ঠিক। পিঁপড়ের পরিবারে পুরুষের সংখ্যা বেশি, না এটা ভুল, পিঁপড়ের পরিবারে মহিলার সংখ্যা বেশি। এবারে দেখো শূন্যস্থান পূরণ করো। 7টা আছে 7 নম্বরের। হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী, তাপের সুপরিবাহী। আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। খাদ্য পিরামিডের একটি ধাপ হলো খাদ্য স্তর বা ট্রাফিক লেভেল বলে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর্ক অক্সানোমিটার যন্ত্রে, আর্ক অক্সানোমিটার যন্ত্র। আলোর তীব্রতার একক হলো, এবার দেখো চাপের একক হলো পাস্কাল। সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিরূপে, রাসায়নিক সালোকসংশ্লেষ প্রক্রিয়া আছে তোমাদের, রাসায়নিক শক্তিরূপে জমা হয়। একটি প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণী হলো অ্যামিবা। তোমাদের জীববৈচিত্র্য শ্রেণীবিন্যাসে আছে। সবচেয়ে ভারী অধাতু কোনটি? তাহলে সবচেয়ে ভারী অধাতু কোনটি না আয়োডিন। তাহলে দেখো আলোকবর্ষ কিসের একক না দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক বা দূরত্ব বলতে পারো। একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। পিতল। এগুলো সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে। শক্তির নিত্যতা সূত্রটি লিখো। শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়, অন্য শক্তিতে রূপান্তর করা যায়। একটি জটিল যন্ত্রের নাম লিখো। সেলাই মেশিন। একটি প্রথম শ্রেণীর খাদকের নাম লিখো। ফড়িং হতে পারে, হরিণ হতে পারে, হরিণ লিখো। মাটি থেকে পাওয়া যায় একটি বজ্র পদার্থের নাম লিখো। ডিডিটি। এবারে দেখো 2 নম্বরের প্রশ্ন। আমরা 1 নম্বরের প্রশ্ন শেষ করলাম। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 7 = 14। এবার দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে না উৎপাদকের দ্বারা
দ্বারা সৃষ্ট পুষ্টি উপাদান ও শক্তি খাদকের সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন খাদকদের মাধ্যমে ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয় এটাই হলো খাদ্য শৃঙ্খল। যেমন দেখো, উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক, থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক, থেকে ধরো সর্বোচ্চ শ্রেণীর খাদক, তারপরে দেখো শিম্পাঞ্জির দুটি আচরণ উল্লেখ করো। এক, শিম্পাঞ্জিরা আঘাত পেলে বনের ঔষধি গাছ ব্যবহার করে। দুয়ে, উই ঢিপির মধ্যে গাছের সরু ডাল ভেঙে লাঠির মতো করে উই ঢিপিতে প্রবেশ করায়। তারপর টেনে বাহির করে ওই ডালের মধ্যে উই পোকা জড়ে যায়। উই পোকা বেরিয়ে আসে তা খাদ্য হিসাবে গ্রহণ করে। এবার দেখো প্লাস্টিক শরীরের পক্ষে কি কি ক্ষতি করে। দেখো, উত্তর যদি দেখি তাহলে প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়।
যা খাদ্য বা পানীয়র মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এক কোষের ক্ষতি করে, দুই ক্যান্সার রোগ সৃষ্টি করে, তিন হরমোনতন্ত্রের গণ্ডগোল সৃষ্টি করে, হরমোনতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে, প্রভাব পড়ে, চার হৃদরোগ সৃষ্টি করে। তারপরে দেখো যে প্রশ্নটি আছে, অরি ও জন অরি ও কার্ল ফন ফ্রিস এরা কী জন্য বিখ্যাত? প্রথমে দেখো জন অরি। জন অরি শুঁয়োপোকা ও পতঙ্গ বিশারদ। আর কার্ল ফন ফ্রিস মৌমাছির সংকেত আবিষ্কার করেন। এবারে দেখো ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় একটি উদাহরণ দিয়ে বোঝাও। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় আমরা জানি, কারণ আমরা যে জুতো পরি, ধরো জুতো ব্যবহার করলে জুতোটি ক্ষয়ে যায় বা ছিঁড়ে যায়, সেটা ঘর্ষণের ফলেই ঘটে। বা জামা যে আমাদের গায়ের দিই জামাগুলো পাতলা হয়ে যায়, ছিঁড়ে যায়, সেগুলোও ঘর্ষণের ফলে ঘটে। কিন্তু এখানে আমি উদাহরণ দেব পেন্সিলের শীষ। পেন্সিলের শীষ ব্যবহারের ফলে লেখা হয় এবং ওই ঘর্ষণের ফলে শীষ ক্ষয়ে যায়, শীষ ক্ষয়ে যায়। এবার দেখো একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লিখো। তাহলে দেখো আমরা যদি এধারটা একবীজপত্রী লিখি, এধারটা যদি দ্বিবীজপত্রী লিখি, তাহলে দেখো একে এদের অস্থানিক মূল দেখা যায়, অস্থানিক মূল দেখা যায়। এদের প্রধান মূল থাকে, প্রধান মূল থাকে। তারপরে দেখো দুইয়ে সমান্তরাল শিরাবিন্যাস, এদের জালকাকার শিরাবিন্যাস, জালকাকার শিরাবিন্যাস দেখা যায়। জালকাকার শিরাবিন্যাস দেখা যায়।
দুটো 2 নাম্বার বলেছে, দুটো দিলেই চলবে, আরও আছে অনেক। এবার দেখো, তুমি তোমার চারপাশের বজ্র পদার্থের মধ্যে যে কোনো একটি বজ্র পদার্থ কীভাবে কাজে লাগাবে উদাহরণ সহ লিখো। তাহলে দেখো, খালি জলের বোতল, খালি জলের বোতল, তাহলে খালি জলের বোতল ব্যবহার করব কিভাবে দেখো। তাহলে ব্যবহার, একে কেটে পেন স্ট্যান্ড বা ব্রাশ ও পেস্ট রাখার কাজে ব্যবহার করতে পারি। পেস্ট রাখার কাজে ব্যবহার করতে পারি বা করি। 2, কেটে ছোট ছোট চারা গাছ লাগাতে পারি। চারা গাছ লাগাতে পারি। 3, ছোট জলের মগ হিসাবে ব্যবহার করতে পারি। এবার তারপরে দেখো 3 নাম্বারের 7টি প্রশ্ন করব আমরা। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। এটি 3-4টি বাক্যে তোমাদের উত্তর দিতে হবে। তাহলে রক্তের বিভিন্ন কণিকাগুলির নাম ও তাদের কাজ লেখো। 1, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কাজ, শ্বাসবায়ু পরিবহন করে। 2, শ্বেত রক্তকণিকা কাজ রোগ প্রতিরোধ করে। 3, অনুচক্রিকা কাজ রক্ততঞ্চন করে। তারপরের যে প্রশ্নটি আছে, লিডম্যানের 10% সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। দেখো, লিন্ডম্যানের 10% সূত্রটি হলো খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 90% শক্তি ব্যয়িত হয়। 90% শক্তি ব্যয়িত হয় এবং পরবর্তী স্তরে 10% শক্তি প্রবাহিত হয়। 10% শক্তি প্রবাহিত হয়। যেমন দেখো, যদি আমরা ধরি, যেমন উৎপাদক
তার শক্তির 90% ব্যয় করে নিজ কাজে, 10% প্রবাহিত হয় প্রথম শ্রেণীর খাদকে। আবার দেখো প্রথম শ্রেণীর খাদক এই 10%-এর 10%-এর মধ্যে, তার মধ্যে তো এইটা 100% হয়ে যাচ্ছে। সে 90% ব্যয় করে দ্বিতীয় শ্রেণীর খাদকে 10% প্রবাহিত করে। এটাই হচ্ছে লিন্ডম্যানের সূত্র, বুঝতে পেরেছ? এবার দেখো বজ্র পদার্থের ক্ষেত্রে 4R পদ্ধতি কী। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ডবল স্টার বা ট্রিপল স্টার তোমরা মেরে রাখতে পারো, বা এই লিন্ডম্যানের 10% সূত্রটি, এটাও তোমরা ডবল স্টার বা ট্রিপল স্টার মেরে রাখতে পারো। দেখো বজ্র পদার্থের ক্ষেত্রে 4R পদ্ধতি কী না, দেখো রিডিউস, প্রথমে দেখো 4R মানে 4টা আর। রিডিউস, প্রথমে উৎস থেকে বজ্র পদার্থ ব্যবহার কমানো, যেমন ধরো এই যে প্লাস্টিকের ব্যাগ ট্যাগ ওগুলো ব্যবহার কমানো হচ্ছে এখানে। রিইউজ, কোনো জিনিস ফেলে না দিয়ে সেটিকে অন্য উপায়ে পুনরায় তার আসল উদ্দেশ্যে ব্যবহার করা, যেমন ধরো জলের বোতল টোতল না ফেলে দিয়ে কেটে তোমার হচ্ছে টব করতে পারো, অথবা হচ্ছে গিয়ে পেন স্ট্যান্ড করতে পারো এগুলো। রিসাইকেল, বজ্র পদার্থকে নতুন কোনো কাঁচামাল বা পণ্যে রূপান্তরিত করার প্রক্রিয়া, যেমন ধরো কাগজ, পুরানো ছেঁড়া বই খাতা দিয়ে আবার কাগজ প্রস্তুত করা হয়। রিকভার, বজ্র থেকে মূল্যবান উপাদান বা শক্তি পুনরুদ্ধার করা, মানে ধরো বাড়ির যে জৈব পদার্থগুলি থাকে সেগুলোকে এক জায়গায় জড়ো করে সেগুলোকে আবার কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার দেখো মৌমাছিকে সমাজবদ্ধ প্রাণী বলে কেন, শ্রমিক মৌমাছির কাজগুলি লিখো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের। তাহলে মৌমাছি, দেখো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে, তাই এদের সমাজবদ্ধ প্রাণী বলে। এবার দেখো শ্রমিক মৌমাছির কাজ। শ্রমিক মৌমাছি সমস্ত কাজ করে, যেমন ধরো একে মৌচাক তৈরি করে, দুয়ে মধু সংগ্রহ করে, তিনে বাচ্চা লালন ও পালন করে, চারে রানীর সেবা করে। এগুলো হলো। তারপরে দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। তাহলে দেখো উত্তর যদি আমরা লিখি, তাহলে ফ্রান্সের প্যারিস শহরে প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার্স নামক সংস্থায়
0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা 90% প্লাটিনাম ও 10% ইরিডিয়াম নামক সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দু প্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা 1 প্রমাণ মিটার ধরা হয়। তারপরের প্রশ্নটি দেখো, জলের সংকেত OH না লিখে H2O লেখা হয় কেন? এবার দেখো জলের সংকেত OH না লিখে H2O লেখার কারণ। দেখো জলের সংকেত H2O লেখার কারণ হলো রাসায়নিকভাবে এর একটি অণুতে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। এই লেখার ক্ষেত্রে সাধারণত তড়িৎ ধনাত্মক মৌলটিকে প্রথমে লেখা হয়। হাইড্রোজেন অক্সিজেনের চেয়ে বেশি তড়িৎ ধনাত্মক হয় অক্সিজেনের পূর্বে বসে।
পূর্বে লেখা হয়, পূর্বে লেখা হয়। তাহলে বুঝতে পারলে। এবার দেখো তারপরে আছে যৌগিক পদার্থ মিশ্র পদার্থের পার্থক্য লেখো। তাহলে যৌগিক পদার্থ এদারটা যদি আমরা মিশ্র পদার্থ লিখি, তাহলে দেখো একে দুই বা ততোধিক পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ নতুন এক পদার্থ সৃষ্টি হয়। মিশ্র পদার্থে দুই বা ততোধিক পদার্থ মিশ্রিত হয়ে মিশ্রিত হয় যাতে মিশ্রিত পদার্থগুলির ধর্ম বজায় থাকে। মিশ্রিত পদার্থগুলির ধর্ম বজায় থাকে, ধর্ম বজায় থাকে। দুইয়ে মিশ্রিত পদার্থগুলি নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত হয়, অনুপাতে মিলিত হয়। দুইয়ে অনুপাত নির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট থাকে না। তিনে জল হলো যৌগিক পদার্থ যার মধ্যে হাইড্রোজেন ও হাইড্রোজেন অক্সিজেনের ধর্ম থাকে না, ধর্ম থাকে না। বায়ু হলো মিশ্র পদার্থ যার মধ্যে পদার্থগুলির অস্তিত্ব বজায় থাকে, অস্তিত্ব বজায় থাকে বা ধর্ম বজায় থাকে লিখতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।